রাত্রে মর্গের এক মৃতদেহের দিকে চোখ পড়তেই চমকে উঠল তিতাস। তবে কি এটা মিতুলের মৃতদেহ? মিতুলকে কি মেরে ফেললো কাপালিক লোকনাথ গাঙ্গুলি? আগের সিজনে মিতুলকে তার তন্ত্র সাধনার জেরে নিজের ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল তান্ত্রিক লোকনাথ। এবার ও আরো তন্ত্র সাধনার জোরে পেয়েছে মৃতদেহকে চালনা করার শক্তি। এই পৈশাচিক রহস্যের সমাধান করতে পারবেন কি নীরেন ভাদুড়ী? ভাদুড়ী স্যার কি লোকনাথের হাত থেকে মৃদুলকে বাঁচাতে পারবেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। আর নিখোঁজ ছায়া সিজন 1 এর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আই বাটনে চেক করে নিন এবং আজকের ভিডিওটিকে অনেক অনেক লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম সিনে আমরা দেখি একজন লোক একটা বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে কালী মন্দিরের ভিতরে গিয়ে মা তারার খড়গ হাতে নিয়ে বাচ্চাটাকে বলি দেয়। এখন এই লোকটি কে এবং বাচ্চাটিকে কি কারণেই বা বলি দেওয়া হলো আর তার পরিণামই বা কি হলো, সেই বিষয়টা আমরা গল্পের পরবর্তী পর্যায়ে জানতে পারবো। এবার সিন শিফট করা হয়েছে গল্পের বর্তমান সময়ে, যেখানে ডক্টর তিতাস মর্গে যাচ্ছে একটা মৃতদেহ শনাক্ত করতে, দেখতে যে সেটা মিতুলের মৃতদেহ কিনা। সেই যে অঘরীতান্ত্রিক লোকনাথ মিতুলকে নিয়ে গেল, তারপর থেকে ওর আর কোনোই খোঁজ নেই। তিতাস মৃতদেহের ঢাকা খুলতে পারছে না। যদি এটা মিতুল হয়, অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে ঢাকা সরিয়ে তিতাস দেখলো যে না, এটা মিতুলের বডি নয়। কাঁদতে কাঁদতে তিতাস অমিয়কে খবরটা জানালো। অন্যদিকে অমিয় হন্যে হয়ে মিতুলকে খুঁজে বেড়াচ্ছে। যে জঙ্গলে লোকনাথ সব সাধনা করত, সেখানে পুলিশ ফোর্স নিয়ে গেছে অমিয়। ওর ধারণা লোকনাথ মিতুলকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। বাকি পুলিশদের থেকে একটু আলাদা হয়ে যেতেই সেই পিশাচ গেনু হঠাৎ করে অমিয়র উপর ঝাঁপিয়ে পড়ে। অমিয়কে বাঁচাতে অফিসার দীপক পাল গেনুকে গুলি করলো, কিন্তু তাতে কোনো কাজই হলো না। উল্টে সেই গেনু অমিয়কে ছেড়ে দিয়ে দীপক পালের কাছে এসে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। সমস্ত পুলিশ ফোর্স ওকে ধরতে পারলো না। অমিয়কে হসপিটালে ভর্তি করা হয়েছে, যেখানে তাকে দেখতে এসেছেন নীরেন ভাদুড়ী। কিন্তু অমিয় তাকে একদম সহ্য করতে পারছে না, কারণ ভাদুড়ী মশাইয়ের চোখের সামনে দিয়েই ওনার সবচেয়ে প্রিয় ছাত্রী মিতুলকে তুলে নিয়ে গেল অঘরী লোকনাথ তান্ত্রিক, আর উনি কিছুই করতে পারছেন না। এই বিষয়টা নিয়ে অনেক কথাই শোনালো ভাদুড়ী মশাই, কিন্তু ভাদুড়ী মশাই তাতে কিছু মনে করলেন না। একটা মন্ত্রপুত ধাগা দিয়ে অমিয়কে সেটা বাঁধতে রিকোয়েস্ট করলেন। বললেন, এটা বাঁধলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ভাদুড়ী মশাই এটাও বললেন যে আমার ধারণা লোকনাথ মিতুলকে এত তাড়াতাড়ি মেরে ফেলবে না। তিতাসের বোঝানোর ফলে অমিয় সেই ধাগা বাঁধতে রাজি হলো। এদিকে ভিগবেড়িয়া বাস স্ট্যান্ডে এসে নামলো দেবদূত গোমস। ও এখানকার পুলিশ স্টেশনের নতুন এসআই, কিন্তু নামতে না নামতেই একটা গাড়ি এসে ওকে পিষে মেরে ফেললো। গাড়ির চালককে দেখে বোঝা যাচ্ছিল এ লোকনাথ তান্ত্রিকের হয়ে কাজ করে। অন্যদিকে ভাদুড়ী মশাই গেলেন সেই সেলে যেখানে লোকনাথ তান্ত্রিককে টানা 12 বছর বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে বসেই লোকনাথ কঠোর তন্ত্র সাধনা করেছে, যেখানে ও মৃতদেহকে জাগিয়ে তুলে তাকে দিয়ে সব রকমের কাজ করাতে পারবে। জেলের একজন অফিসার বিবেক এসে ভাদুড়ী মশাইকে বলল যে সেদিন রাত্রে একজন কয়েদি মারা গিয়েছিল, তাকে ছাড়ার জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছিল। হঠাৎ অফিসার বিবেক এসে দেখে সেই মরা উঠে দাঁড়িয়েছে। ভয়ে তো বিবেকের হাত পা ঠান্ডা হয়ে যায়, ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ও দেখে সেই মরা চাবি নিয়ে লোকনাথের সেলের তালা খুলে দিল, আর লোকনাথ ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল। এবার আমরা দেখি এক অদ্ভুত কাণ্ড। দেখি এসআই দেবদূত গোমস থানায় এসে জয়েন করলো, কিন্তু ও তো মারা গেছে। ওর কথাবার্তা, চোখ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে ও মৃত মানুষ। লোকনাথ একেও তন্ত্র বলে চালনা করছে। তার কাজ হলো অমিয়র উপর নজর রাখা আর ফাঁক পেলেই ওকে মেরে ফেলা। এদিকে লোকনাথ শ্মশানের চিতা থেকে একটা জ্বলন্ত মৃতদেহ তুলে সেটাকে নিয়ে কিছু কাজ করলো। রাত্রে ভাদুড়ী মশাই ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার ফিল হলো রুমে কোনো আত্মার উপস্থিতি। আমরা দেখি রুমে রয়েছে লোকনাথের 2 মৃত সন্তান, যাদের ও নিজের হাতে তার সাধনার জন্য মেরে ফেলেছিল। ভাদুড়ী মশাই বললেন, তোমরা কি কিছু বলবে? বাচ্চাগুলো বলল, আমরা জানি মিতুল দিদি কোথায়। পরের সিনে আমরা দেখি আবার সেই পুরনো ঘটনা, যেখানে লোকটা বাচ্চাটাকে বলি দিয়েছিল। গ্রামের লোক তাকে ধরে গাছের মধ্যে বেঁধে বেধড়ক পেটাচ্ছে। বাচ্চাটার মা বাবাও দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা জানতে পারি বাচ্চাটার মা বাবা হলো লোকটির দাদা বৌদি। লোকটি সমানে বলে চলেছে, আমি কিছুই করিনি দাদা, তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু কেউ শুনলো না ওর কথা। ওকে মেরে আধমরা করে একটা নদীতে ছুঁড়ে ফেলে দিল। এদিকে বাচ্চাগুলো রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তায় পথ দেখিয়ে ভাদুড়ী মশাইকে একটা পুরনো ভাঙা ফ্যাক্টরিতে নিয়ে গেল। অন্যদিকে সেই জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে অমিয়।
অমিয় একটা গাছে হাত দিয়ে দাঁড়িয়েছিল। ও ভীষণ ক্লান্ত এবং চিন্তিত, ভাবছে আদৌ কি মিতুল বেঁচে আছে। পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই মৃত এসআই দেবদূত গোমস। ও আস্তে আস্তে এসে অমিয়র দিকে হাত বাড়াতেই ওর হাত জ্বলে গেল। ও বুঝতে পারলো অমিয়র হাতে বাঁধা ধাগাটা থাকলে ও অমিয়র কিছুই ক্ষতি করতে পারবে না। ওদিকে সে ফ্যাক্টরিতে ঢুকে ভাদুড়ি মশাই মিতুলের কাপড় দেখতে পেলেন। ভাদুড়ি মশাই এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে সমস্তটাই দেখতে পেলেন। তিনি দেখলেন এখানে বাঁধা ছিল মিতুল, আর পিশাচ গেনু ওর সারা শরীরে হাত দেবার চেষ্টা করছিল। ভয়ে ঘেন্নায় মিতুল জড়ো হয়ে গিয়েছিল। লোকনাথ এসে গেনুকে ধমকে বলেছিল, ওর গায়ে হাত দিবি না, ও মায়ের প্রসাদ, ওকে শোধন করতে হবে। লোকনাথ মিতুলকে বলল, এমন কপাল করে কজন জন্মায়। অমিয় সেই জায়গাটার খোঁজ পেয়ে এসে দেখলো সেখানে মিতুলের কাপড় চোপড় পড়ে রয়েছে। সেগুলো দেখতে পেয়ে অমিয় ধরেই নিল যে মিতুল আর বেঁচে নেই। ও চিৎকার করে কেঁদে উঠল। মরা দেবদূত কিন্তু ভাদুড়ি মশাইয়ের কাছে আসতে পারেনি, কিন্তু তা হলেও ভাদুড়ি মশাই এখানে মৃতদেহের গন্ধ পেলেন। তিনি বাকি পুলিশদের জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো মৃতদেহ দেখতে পেয়েছো তোমরা? একটু ভালো করে খুঁজে দেখো তো, নিশ্চয়ই সামনাসামনি কোথাও মৃতদেহ রয়েছে। মৃত দেবদূত ভাদুড়ি মশাইকে দেখেই লুকিয়ে পড়ল। পরদিন তিতাস গেল ভাদুড়ি মশাইয়ের কাছে। ভাদুড়ি মশাই বললেন, মিতুল এখনো মরেনি তিতাস, লোকনাথ ওকে কাপড় ছাড়িয়ে শোধন করছে। আমরা দেখি লোকনাথ মিতুলকে চান করিয়ে শ্মশানে আগুন জ্বালিয়ে ওকে শোধন করছে। একটা গর্ভবতী মৃত মহিলার দেহ থেকে চুল আর রক্ত নিয়ে সেটা মিতুলের চুল আর রক্তের সাথে মিশিয়ে আগুনে আহুতি দিল লোকনাথ। তার সাথে দিল নিজের রক্ত। এক মুঠো ছাই দিয়ে ভাত মেখে মিতুলকে খাওয়ালো লোকনাথ। বলল, তোকে আমি অন্ন দিলাম, তুই আমাকে একটু রক্ত দিবি না মা? এদিকে এসব কাজগুলো ভাদুড়ি মশাই তিতাসকে জানালেন, যেগুলো লোকনাথ করছিল। হাজার হলেও তিনি হলেন লোকনাথের গুরুদেব। ভাদুড়ি মশাই বললেন, এই শোধনের পর মিতুল রজস্বলা হবে। তারপর শুক্লপক্ষের কোনো একটা তিথি দেখে লোকনাথ গেনুর সাথে ওর বিয়ে দেবে। শোধনের পর মিতুলের কাছে একমাত্র কোনো রজস্বলা মেয়েই যেতে পারবে। ভাদুড়ি মশাই তিতাসকে বললেন, সঞ্জয়ের কাছ থেকে একটা খোঁজ আমাকে এনে দিতে হবে। সেই খোঁজ নিয়ে তিতাস ভাদুড়ি মশাইকে জানালো যে লোকনাথের বাড়ি ছিল নদিয়ার আলাইডিঙ্গিতে, কিন্তু এখন সেটা তালা বন্ধ রয়েছে। কথা বলতে বলতে অমিয়র বাড়ি ঢুকেই চমকে উঠল তিতাস। অমিয় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে। ও আর বাঁচতে চায় না। তিতাস বলল, অমিয়, মিতুল এখনো বেঁচে আছে, লোকনাথ ওকে শোধন করেছে মাত্র। এভাবে অমিয়র হাত থেকে বন্দুকটা কেড়ে নিল পল্লব। অন্যদিকে ভাদুড়ি মশাই তার ড্রাইভার কমলকে নিয়ে আলাইডিঙ্গির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আমরা দেখি ধনা গাছের আড়াল থেকে সব কথা শুনল। লোকনাথ গেনুকে জিজ্ঞেস করলো, কাল গুরুদেবকে কারখানার রাস্তা কে দেখিয়েছিল? গেনু বলল, কেউ ছিল না, আজও কেউ নেই। আজ তারা আলাইডিঙ্গির উদ্দেশ্যে যাচ্ছে। লোকনাথ বলল, গুরুদেব, আপনি আমার অতীতে পৌঁছাতে পারবেন না, আপনার পথ আটকে দাঁড়াবে আমার ভ্রম। ভাদুড়ি মশাইয়ের ড্রাইভার কমল গাড়ি চালানোর সময় রাস্তায় একজন মহিলাকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই ব্যালেন্স হারিয়ে গাড়ি একটা গাছে ধাক্কা লাগে। ভাদুড়ি মশাইয়ের কপালে সামান্য চোট পায়। পরের সিনে আমরা আবার অনেক বছর পুরনো ঘটনা দেখতে পাই, যেখানে নীরেন ভাদুড়ি একটা মেয়ের শরীরের উপর থেকে আত্মাকে তাড়াচ্ছিলেন। হঠাৎ তার পিছনে হাওয়ায় ভেসে উঠল ওনার স্ত্রীর শরীর। একজন লোক মেয়েটির মাকে এসে বলল, ভাদুড়ি মশাইয়ের বাড়ি থেকে ওনার লোক নিতে এসেছে, কিছুক্ষণ আগেই ওনার স্ত্রী মারা গেছেন। এবার আবার আমরা ফিরে আসি বর্তমানে। কমল ভাদুড়ি মশাইকে বলছে ফিরে যেতে, কিন্তু ভাদুড়ি মশাই রাজি নন। তিনি মনে মনে ভাবলেন, এখনো আমাদের অনেক কিছুই দেখতে হবে, সবই ভ্রম। এদিকে তিতাস পিরিয়ড হবার ওষুধ খেলো, কারণ মিতুলের কাছে একমাত্র রজস্বলা মেয়েরাই যেতে পারবে। লোকনাথের হোম যজ্ঞের জিনিসপত্রের যোগান দেয় ধনা। লোকনাথের কথায় মানুষও মারে। আজ অমিয় সেই ধনাকে ফলো করে জঙ্গলের এক জায়গায় এসে পৌঁছালো। ধনা সেটা বুঝতে পেরে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে অমেয়র উপর ঝাঁপিয়ে পড়ে ধনা। কিছুক্ষণ ওদের মধ্যে হাতাহাতি হয়। দেবদূতের উদ্দেশ্য ধনাকে মেরে ফেলা, তাই ও বন্দুক বার করে। ঠিক সেই সময় ওয়াকি টকিতে রিপোর্ট আসে যে গেনুকে একটা কবরস্থানে দেখতে পাওয়া গেছে। ওখানকার গার্ড সেটা কনফার্ম করেছে। সেই অন্যমনস্কতার সুযোগ নিয়ে ধনা অমিয়র হাত থেকে ছেড়ে পালিয়ে গেল। অন্যদিকে ভাদুড়ি মশাই আলাইডিঙ্গিতে এসে পৌঁছান। কমল ওর ছোট জামাইবাবুর কাছে নিয়ে যায় ভাদুড়ি মশাইকে। ভদ্রলোক বললেন যে লোকনাথকে আধমরা করে ফেলে রাখা হয়েছিল। এখন আমরা বুঝতে পারি যে সেই লোকটা যে বাচ্চাটাকে বলি দিয়েছিল, যাকে আমরা প্রথম সিনেই দেখেছিলাম, সেই হলো লোকনাথ। সেই ভদ্রলোক বাচ্চাটাকে বলি দেওয়ার ঘটনাটা ভাদুড়ি মশাইকে বললেন। তিনি আরো বললেন যে সেদিন লোকনাথ মরেনি, শুনেছিলাম চৌগাছায় কোনো এক মেয়ের বাড়িতে উঠেছিল। ভাদুড়ি মশাই বললেন, চৌগাছার সেই মেয়ের বাড়িতে আমাকে নিয়ে চলো।
তারপর সে বাড়িতে ঢুকেই একটা অদ্ভুত ফিল হচ্ছিল ভাদুরী মশাইয়ের। হঠাৎ ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। ঘরের ভিতরে একজন মহিলাকে পুজো করতে দেখতে পেলেন ভাদুরী মশাই। তারপর আবার সবকিছু অদৃশ্য হয়ে গেল। হঠাৎ ভাদুরী মশাই তার মৃত স্ত্রীকে তারই মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। সেটা দেখে খানিক ভয় পেলেন ভাদুরী মশাই। ওনার স্ত্রী বললেন, ধরো তোমার মৃত সন্তানকে। আমরা দেখি ভাদুরী মশাইয়ের স্ত্রী প্রসব যন্ত্রণা ওঠার দিনই একটি মেয়ে বিপদে পড়েছিল। স্ত্রী বারবার বারণ করে ভাদুরী মশাইকে বলেছিলেন ওর কাছ থেকে না যেতে, কিন্তু সেই মেয়েটির বিপদের কথা ভেবে সেদিন ভাদুরী মশাই চলে গিয়েছিলেন। সেদিনই বাচ্চা সমেত মারা গিয়েছিলেন ওনার স্ত্রী। সমস্তটা চোখের সামনে ভেসে উঠল ভাদুরী মশাইয়ের। ওনার স্ত্রী বলছে, আমার ছেলেকে আমায় ফিরিয়ে দাও। ভাদুরী মশাই খুবই অসুস্থ ফিল করছিলেন। উনি কমলকে ডেকে ওনাকে বাইরে নিয়ে যেতে বললেন। বাইরে ওনাকে বসিয়ে কমল গেল জল আনতে। ভাদুরী মশাই আবারও কারো উপস্থিতি ফিল করছিলেন। তিনি বললেন, কে তুমি? তখন সেখানে উপস্থিত হলো লোকনাথের মৃত স্ত্রী রমার আত্মা। সে বলতেই যাচ্ছিল যে মিতুল কোথায় আছে, কিন্তু লোকনাথ মন্ত্র বলে তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। মিতুলকে বেঁধে রেখে তার সামনে একটা চিহ্ন এঁকেছে লোকনাথ এবং সেখানে মন্ত্রতন্ত্র পড়ছে। রমা এলে ওর গায়ে একটা মন্ত্রপুত জল ছিটিয়ে দিল লোকনাথ, যাতে রমার আত্মা যন্ত্রণা পাচ্ছিল। লোকনাথ বলল, তুমি বরাবর আমার সাধনায় বাধা দিয়েছ, আজ আমি তোমায় ছাড়বো না। তখন ওর দুই বাচ্চার আত্মা সেখানে এসে বলল, আমরা ওনাকে পথ দেখিয়েছিলাম, মা কিছুই করেনি। লোকনাথ রেগে গিয়ে মন্ত্র বলে তার বাচ্চার আত্মা দুটোকে পাখি বানিয়ে খাঁচায় ভরে দিল। অন্যদিকে আমরা দেখি সে আধমরা লোকনাথকে কিছু লোক ধরাধরি করে চিন্ময়ী বলে একটা মেয়ের বাড়িতে রেখে আসে। এদিকে পরদিন আমরা সকালে ভাদুরী মশাইকে আবার সেই ঘরের ভিতরে ঢুকতে দেখলাম। ভাদুরী মশাই কমলকে বারণ করে দিয়ে বলল ভিতরে না ঢুকতে। ভিতরে ঢুকে তিনি আবার তার স্ত্রীকে বাচ্চা কোলে দেখতে পেলেন। তার স্ত্রী বলল, কি করে পারলে তুমি সব ভুলে যেতে? ভাদুরী মশাই বললেন, এই ভ্রম দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি জানি তুমি আমার স্ত্রী নিবেদিতা নও, আমাদের সম্পর্ক বোঝার মতো ক্ষমতা তোমার নেই। এই বলে তিনি হাত তুলে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলে সেই ছলনা বা ভ্রম অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে অমিয়কে সেই কবরস্থানের গার্ড বলল যে এখানে 4 দিন আগে একটা বেবারিশ মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল। সেদিন রাতে একটা রাক্ষস সেই মৃতদেহকে তুলে নিয়ে যায়। অমিয় বুঝতে পারে যে এ জ্ঞানু ছিল। এদিকে আমরা দেখি যে সেই লাশটা ছিল এসআই দেবদূত গোমসের। অমিয় কুন্তলকে খবর নিতে বলল যে লাস্ট 4 দিনে কোন কোন হাসপাতাল থেকে কটা বেবারিশ মৃতদেহ ছাড়া হয়েছে। এদিকে মৃত এসআই দেবদূত সব শুনল। ওর চোখ মুখ হিংস্র হয়ে উঠছিল। থানায় কুন্তল ফাইল ঘেটে দেখলো মৃতদেহের মধ্যে এসআই দেবদূত গোমসের নাম রয়েছে। কুন্তল চমকে উঠল। ততক্ষণে দেবদূত কুন্তলের পিছনে চলে এসেছে। কুন্তল ঘুরে তাকাতে যাবে, দেবদূত ওর ঘাড় মোটকে কুন্তলকে মেরে ফেললো। তারপর সে কাগজ ছিঁড়ে খেয়ে নিল। এবার আমরা দেখি সেদিন লোকনাথকে চিন্ময়ী সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিল। সুস্থ হবার পর চিন্ময়ী লোকনাথকে জিজ্ঞেস করেছিল, গ্রামের লোকরা তোমাকে মারধর করলো কেন? লোকনাথ বলল, আমি হলাম শ্মশান তারার সাধক। ছোটবেলা থেকেই মা আমার স্বপ্নে দেখা দেন। আমি শ্মশানে সাধনা করতাম বলে বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই আমি দাদা আর বৌদির বাড়িতে ঠাঁই নিই। ওদের বাড়িতে থাকাকালীন বৌদির আমার শরীরের উপরে লোভ বাড়তে থাকে। একদিন বৌদি আমার কাছে এসে ওর খারাপ ইচ্ছার কথা জানায়। আমি না করে দিলে বৌদি ওদের একমাত্র ছেলেকে আমার সামনেই মেরে ফেলতে চাইছিল। ভয় পেয়ে গিয়ে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়ে মা তারার মন্দিরে ঢুকে যাই আর খড়গ নিয়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমি ওকে সেদিন মারিনি, কিন্তু তাও বৌদি দাদাকে আর গ্রামের লোকেদের মিথ্যা কথা বলে আমাকে মার খাওয়ায়। এসব শুনে চিন্ময়ী লোকনাথের উপর খুব মায়া হয়। লোকনাথ ও চিন্ময়ীকে খুব ভালোবেসে ফেলেছিল। সেদিন রাত্রে লোকনাথ গিয়েছিল মন্দিরে। তখন ওর দাদা তার লোকজনদের নিয়ে এসে কাপালিক লোকনাথের খোঁজ করছিল চিন্ময়ীর বাড়িতে। চিন্ময়ী তখন সব সত্যিটা লোকনাথের দাদাকে বললে তার ফল হয়েছিল আরো ভয়ানক। লোকনাথের দাদা তার লোকেদের নিয়ে চিন্ময়ীকে ধর্ষণ করে আর মেরে ফেলে রেখে দিয়ে চলে যায়। লোকনাথ ফিরে এসে এরকম নির্মম ঘটনা দেখে এবং তার ভালোবাসাকে এভাবে মরে যেতে দেখে প্রতিজ্ঞা করেছিল যে ও একদিন চিন্ময়ীকে ফিরিয়ে আনবেই, তারপর সবার উপর প্রতিশোধ নেবে। এভাবে ও শ্মশানে কঠোর সাধনা করে। সেখানেরই আরেকজন সাধক তখন তাকে নীরেন ভাদুরীর কাছে যেতে বলেন। 7 দিন ধরে ক্রমাগত লোকনাথ নীরেন ভাদুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। শেষমেশ একদিন ভাদুরী মশাই তাকে ডেকে তার শিষ্য বানান। এদিকে থানার ভিতরে কুন্তল এভাবে মারা যাওয়ায় অমিয় ভীষণ রেগে গেছে। এসআই দেবদূত বলল, এ নিশ্চয়ই গেনুর কাজ হবে। তখনই সেখানে অমিয়র সাথে কথা বলতে আসে পল্লব।
অমিও সবাইকে চলে যেতে বলে। পল্লব দেবদূতকে দেখে জিজ্ঞেস করলো, নতুন জয়েন করেছে? এ তো মারাত্মক পারফিউম লাগায়, স্নান টান করে না নাকি? অন্যদিকে মিতুল রজস্বলা হয়েছে। লোকনাথ রক্তের গন্ধ পেয়ে সে কি আনন্দ! বলল, তুই এখন মায়ের প্রসাদ, আমি এক্ষুনি স্নান করে তোর পুজো দেব। গেনুকে বলল, পুজোর সামগ্রী লাগবে, ধনাকে খবর দে। একটা লাল মন্ত্রপুত সুতো দিয়ে ঘরের দরজাটা বেঁধে দিয়ে যায় লোকনাথ। ও চলে গেলে মিতুল একটা লাঠি দিয়ে কোনো রকমে পাখির খাঁচাটা খুলে দিয়ে বলল, তোরা পালা, ভাদুরী জেঠুর কাছে গিয়ে খবর দে। কিন্তু পাখিগুলো সেই লাল সুতো অতিক্রম করতে পারছিল না। মিতুলের সামনে সেই মন্ত্রপুত জলটা রাখা ছিল। মিতুলের মনে পড়লো এই জল রমার গায়ে দিলে ও জ্বলে যাচ্ছিল। হঠাৎ কি মনে হয় মিতুল সেই জল সুতোর দিকে ছুড়ে দিল। ফলে কিছুটা সুতো জ্বলে গিয়ে পাখি দুটি বেরিয়ে যাওয়ার মতো রাস্তা হয়ে গেল। পাখি দুটো উড়ে সোজা গেল ভাদুরী মশাইয়ের কাছে। তিনি মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে ওদের আবার আত্মারূপে ফিরিয়ে আনলেন। বাচ্চা দুটো মিতুলের ঠিকানা বলতেই যাচ্ছিল, তখনই ভাদুরী স্যারের কাজের লোক এসে জানালো যে তিতাস এসেছে। ফলে ওকে দেখে বাচ্চাগুলো উধাও হয়ে গেল। ভাদুরী মশাই তিতাসের কাছে গেলে ও বলল ওর পিরিয়ড হয়েছে, ও মিতুলের কাছে যেতে চায়। কিন্তু ভাদুরী মশাই এবার আর কাউকে বিপদে ফেলতে চান না, তাই উনি তিতাসকে বারণ করে দিলেন। তিতাস বাড়ি যাবার সময় গাড়িতে সেই বাচ্চাগুলোর আত্মা ওকে দেখা দিয়ে বলল, আমরা তোমাকে মিতুল দিদির কাছে নিয়ে যাব। এদিকে ধনা পুজোর সামগ্রী নিয়ে লোকনাথের আড্ডায় যাবার সময় আবার অমিয় ওকে ফলো করে। আর অন্যদিকে লোকনাথ এসে দেখলো ওর বাচ্চারা চলে গেছে। ও রেগে বলল, ওরা আমার থেকে বেঁচে কোথাও যেতে পারবে না, আগে তোর সাথে গেনুর বিয়েটা দিই, তারপর ওদের দেখে নেব। এই বলে মিতুলের পা ধুয়ে সেই জল খেয়ে নিল লোকনাথ। তিতাসকে সেই জঙ্গলের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল বাচ্চা দুটো। একটা বট গাছের তলায় এসে ওরা ওই গাছটাকে গোল গোল করে ঘুরতে লাগলো। তিতাস অবাক হয়ে দেখছিল। হঠাৎ সামনে থেকে প্রচন্ড ধোঁয়া এসে ওর নাকে লাগলো, আর তিতাস অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তিতাসের জ্ঞান ফিরলো তখন ও দেখলো যে সামনে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে তিতাস গিয়ে পৌঁছলো মিতুলের কাছে। ও মিতুলকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে এক্ষুনি চল। কিন্তু ও কিছুতেই মিতুলের বাঁধন খুলতে পারছিল না। তখনই ওর নাকে একটা পচা দুর্গন্ধ এসে ঠেকলো। মিতুল বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, গেনু আসছে, ও এসে তোমাকে দেখলেই মেরে ফেলবে। তুমি গিয়ে ভাদুরী জেঠুকে নিয়ে এসো। তিতাস ফিরে যাবার সময় সে গেনু এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তিতাস গেনুকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তখনই সেখানে আসে সমীর। ও বলল, দিদি তুমি যাও, এ আমার পুরনো শত্রু, একে আমি দেখছি। একটা লোহার রড গেনুর গলায় গেঁথে দিল সমীর, কিন্তু গেনুর তাতেও কিছু হলো না। উল্টে সমীরকে ধরে ফেলে সেই রড সমীরের গলাতে গেঁথে দিয়ে ও নিজের গলাটা ছাড়িয়ে নিল। সেটা দেখে ভয়ে তিতাস সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভাদুরী মশাই ধ্যানে বসেছেন। তিনি বললেন, তুমি দেখা দাও মা, তোমার সাহায্য ছাড়া আমি যে কিছুই করতে পারবো না। তখনই সেখানে এলো চিন্ময়ীর আত্মা। ভাদুরী মশাই বললেন, লোকনাথ তোমাকে কোথায় লুকিয়ে রেখেছে? চিন্ময়ী বলল, আলাইডিঙ্গির তারা মায়ের মন্দিরে। চিন্ময়ীকে এভাবে ডেকে আনার জন্য ভাদুরী স্যার তার কাছে ক্ষমা চাইলেন। এদিকে ধনাকে ফলো করে জঙ্গলে ওকে ধরে ফেললো অমিয়। ওদের মধ্যে আবার হাতাহাতি হচ্ছিল। ধনা মুখ দিয়ে অমিয়র হাতে বাঁধা লাল রঙের ধাগাটাকে কেটে দিল। অমিয় ধনাকে মেরে আধমরা করেই ফেলেছিল, কিন্তু ওকে তো বাঁচিয়ে রাখতে হবে, একমাত্র ওই জানে লোকনাথের ঠিকানা। তখনই হঠাৎ পিছন থেকে দেবদূত এসে ধনাকে গুলি করে মেরে ফেললো। অমিয় রেগে গেল দেবদূতের উপর। ও বলল, এটা তুমি কি করলে? দেবদূত দেখলো অমিয়র হাতে সেই ধাগাটা নেই। এটাই মোক্ষম সময়, কিন্তু তখন আরো পুলিশ বাহিনী সেখানে চলে এলো। ঠিক সেই সময় ভাদুরী স্যারের ফোন এলো অমিয়র ফোনে। ভাদুরী স্যার তৎক্ষণাৎ ওকে তার কাছে যেতে বললেন। অমিয় দেবদূতকে বলল, চলো, কিন্তু দেবদূত তো ভাদুরী স্যারের কাছে যাবে কি করে? অন্যদিকে পল্লব এসেছে হসপিটালে তিতাসের সাথে দেখা করতে। সেখানে একজন নার্সের টেবিলে 4 দিন আগের বেবারিশ মৃতদেহের কয়েকটা ফটো সমেত রিপোর্ট রাখা ছিল। পল্লব সেটা দেখে বলল, এ মারা গেছে? তাহলে যে সেদিন নাকি থানায় দেখলাম। সাথে সাথে ও অমিয়কে ফোন করলো, কিন্তু ওর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তারপর পল্লব ভাদুরী স্যারকে ফোন করলো। তখনই তিতাস এসে পৌঁছালো সেখানে। অন্যদিকে অমিয় জিপ চালাচ্ছিল দেবদূত গোমস। একটা জায়গায় জিপ থামিয়ে ও বলল, গাড়িতে কিছু সমস্যা হয়েছে। নেমে গিয়ে দেখতে লাগলো। অমিয়ও নামলো। সেই সুযোগ পেয়ে দেবদূত অমিয়র উপর অ্যাটাক করে। অমিয় দেখলো দেবদূতের শরীরে কি অসম্ভব জোর। অমিয় ওর সাথে পেরে উঠছিল না।
তখন ও গুলি করলো, তাতেও দেবদূতের কিছুই হলো না। তখন অমিয় বুঝলো এ কোনো মানুষ নয়। দেবদূত অমিয়র গলা আস্তে আস্তে চিপে দিতে যাচ্ছিল। চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছিল অমিয়। ও ভাবলো এই বুঝি সব শেষ হয়ে গেল, মিতুলের সাথে আর দেখা হলো না। তখনই হঠাৎ দেবদূতের শরীর জ্বলে যেতে শুরু করলো। অমিয়কে ছেড়ে দিয়ে দেবদূত মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। অমিয় দেখলো ভাদুড়ি মশাই দূরে দাঁড়িয়ে মন্ত্র পড়ছেন। এক সময় ছটফট করতে করতে দেবদূত স্থির হয়ে গেল। ভাদুড়ি মশাই বললেন, চলো আমাদের যেতে হবে। এরপর দুজনে গিয়ে আলাইডিঙ্গির তারামায়ের মন্দিরের সামনের জমি খুঁড়ে সেখান থেকে চিন্ময়ীর কঙ্কাল বার করে আনলো। সেগুলো একটা ঝোলায় ভরে ভাদুড়ি স্যার এলেন জঙ্গলে। এবার লোকনাথের মুখোমুখি হতে হবে, তাও আবার একা। তাই অমিয়কে একটা জায়গায় অপেক্ষা করতে বলে তিনি এগিয়ে গেলেন। পৌঁছালেন সেই বট গাছের কাছে। তারপর লোকনাথের মায়ার বলয়কে নিজের মন্ত্র জোরে জ্বালিয়ে দিলেন এবং এরপর আবার এগিয়ে গেলেন লোকনাথের আড্ডার দিকে। দেখলেন ততক্ষণে লোকনাথ মিতুলকে কোণে সাজিয়ে গেনুর পাশে বসিয়ে বিয়ে দিতে শুরু করেছেন। শুধুমাত্র সিঁদুরদানটুকুই বাকি। লোকনাথ বলল, আসুন গুরুদেব, আপনারই অপেক্ষা করছিলাম, কিন্তু আর আপনার কিছুই করার নেই। ভাদুড়ি স্যার বললেন, এই দেখো লোকনাথ, কাকে নিয়ে এসেছি। লোকনাথ থমথমে মুখ নিয়ে দেখলো ভাদুড়ি স্যারের ঝোলায় চিন্ময়ীর কঙ্কাল। এটা ছাড়া তো তার সাধনা কমপ্লিটই হবে না। ভাদুড়ি স্যার বললেন, মিতুলকে ছেড়ে দাও, নইলে এটা আমি আগুনে জ্বালিয়ে দেব। আমি না চাইলে যে এটা তুমি নিতে পারবে না সেটা বোধহয় তুমি ভালোভাবেই জানো। তা শুনে লোকনাথ বলল, আপনি চিন্ময়ীকে ছেড়ে দিন গুরুদেব, নইলে গেনু মিতুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। ভাদুড়ি স্যার বললেন, গেনু সিঁদুর পরালেও আর কিছুই হবে না, কারণ মিতুল আর রজস্বলা নয়। আমরা তখন দেখি যে তিতাস এসে ওকে সেদিন পিরিয়ড বন্ধ হবার ওষুধ খাইয়ে দিয়েছিল, তাই মিতুল এখন আর রজস্বলা নয়। সেটা জানিয়ে দিয়ে এবার ভাদুড়ি স্যার সত্যি সত্যি চিন্ময়ের কঙ্কাল আগুনে ফেলে দিল। লোকনাথ চিৎকার করে উঠল। ও পাগলের মতো ছটপট করছে, আগুন থেকে কঙ্কালগুলো বার করবার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। অন্যদিকে লোকনাথের মৃত বউ রমাকে ডাকলেন ভাদুড়ি স্যার। রমা তার শক্তি দিয়ে গেনুকে চিতায় তুলে আগুন ধরিয়ে দিল। লোকনাথের এগিয়ে তার মন্ত্র উচ্চারণ করতে গেলে যাকে সে এত ভালোবাসতো সেই চিন্ময়ীর আত্মা মায়ের খড়গ দিয়ে লোকনাথের জিভ কেটে ফেলে। এরপর আগুনে আহুতি দেয়, যাতে আর কোনোদিন কোনো মন্ত্র উচ্চারণ করতে না পারে লোকনাথ। লোকনাথের এতদিনের সাধনা এবার বৃথা হয়ে গেল। ও ছটপট করতে করতে মাটিতে বসে পড়ল। এরপর ভাদুড়ি স্যার মিতুলকে নিয়ে গেল অমিয়র কাছে। অমিয়র এতদিনের অপেক্ষার এবার অবসান হলো। অমিয় ভালোবেসে মিতুলকে জড়িয়ে ধরলো। ভাদুড়ি মশাই ওদের আশীর্বাদ করলেন। আর এখানেই নিখোঁজ ছায়া 2 এর কাহিনীটি শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।